আমরা ডেটা টাইপ সম্পর্কে জানতে যাচ্ছি। তো আমরা ভেরিয়েবল অংশ যখন আলোচনা করছিলাম তখন প্রাথমিকভাবে ডেটা টাইপ সম্পর্কেও আমরা ধারণা লাভ করেছিলাম। এখন আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অলরেডি আমরা এই ধরনের একটা কোড এর আগের ভিডিওতে দেখেছি, কোনটা দ্বারা কি বোঝায় সেটাও আমরা জানি। এবং ইন্টিজার দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। এখানে দেখেন একটা পূর্ণ সংখ্যা দেওয়া হয়েছে। ফ্লোট বলতে ভগ্নাংশ সংখ্যা বোঝায়। এই যে এখানে দশমিক বিন্দু সহ ডেসিমেল পয়েন্ট সহ একটা নাম্বার দেওয়া আছে। আর এই ক্যারেক্টার ডেটা টাইপ দুই ভাবে ব্যবহৃত হতে পারে। এই যে সিঙ্গেল ক্যারেক্টার, যেটা এই ধরনের সিঙ্গেল ক্যারেক্টারের জন্য কিংবা স্ট্রিং এর জন্য আমরা এই ডেটা টাইপটা ব্যবহার করতে পারি। আবার আমরা এটাও শিখেছিলাম যে ইন্টিজার টাইপের কোনো ভ্যালু প্রিন্টএফ ফাংশনের সাহায্যে প্রদর্শনের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d ব্যবহার করতে হবে। একইভাবে ফ্লোটের জন্য %f ব্যবহার করতে হবে। সিঙ্গেল ক্যারেক্টারের জন্য %c ব্যবহার করতে হবে। এটা আমাদের জানা আছে আগে থেকেই। এখন বেসিক কি কি ডেটা টাইপ আছে? The data type specifies the size and type of information the variable will store. অর্থাৎ ভেরিয়েবল যেই ভ্যালুটাকে স্টোর করবে সেটার সাইজ এবং টাইপকে স্পেসিফাই করে দেয় ডেটা টাইপ। ডেটা টাইপের কাজ হলো আমরা ভেরিয়েবলে যেই ডেটাটাকে স্টোর করব সেটার সাইজ কত হবে, সেটার টাইপ কি হবে, যেটাকে স্পেসিফাই করে দিবে কে? ডেটা টাইপ। ডেটা টাইপ মানে ডেটার ধরন, ধরন স্পেসিফাই করে দেয়। In this tutorial, we will focus on the most basic ones. একদম বেসিক যে ডেটা টাইপ গুলো আছে এগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। আমার ইন্টিজার ডেটা টাইপ, এটার সাইজ কত? এটার সাইজ হলো 2 অথবা 4 বাইট। তবে আমরা বর্তমান সময়ের যে পিসি গুলা বা এই 2024 সালে বসে আমরা সাধারণত যে পিসি গুলো ব্যবহার করতেছি, এটা সাধারণত 4 বাইট সাইজের হয়ে থাকে। ওকে, এরপরে ফ্লোট ডেটা টাইপের সাইজ হলো 4 বাইট। এরকম ডাবল ডেটা টাইপের সাইজ হলো 8 বাইট। ক্যারেক্টার ডেটা টাইপের সাইজ হলো 1 বাইট। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে আপনি যখন ইন্টিজার টাইপের কোনো একটা ভেরিয়েবল তৈরি করতেছেন, প্রতিটা ভেরিয়েবলের জন্য আমাদের র্যাম নামক মেমোরিতে 4 বাইট করে জায়গা বরাদ্দ হচ্ছে। প্রতিটা ভেরিয়েবলের জন্য 4 বাইট 4 বাইট করে জায়গা এখানে বরাদ্দ করতে হয়। এরকম ফ্লোটের জন্য 4 বাইট, ডাবলের জন্য 8 বাইট। এটা হলো মূল বিষয় আর কি। তারপর বেসিক ফরম্যাট স্পেসিফায়ার, সেটাও আমরা আগের ক্লাসে দেখেছিলাম, আবার একটু আমরা রিভাইজ করি। ইন্টিজারের জন্য %d অথবা %i, ফ্লোটের জন্য %f ছোট হাতের বা বড় হাতের f, ডাবলের জন্য %lf লং ফ্লোট বলা হয়। ওকে, ক্যারেক্টারের জন্য %c, আর স্ট্রিং এর জন্য আমরা ব্যবহার করবো %s। Okay, it is important that you see the correct format specifier for the specified data type. If not, the program may produce errors or even crash. মানে আপনাকে সঠিক ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করতে হবে অবশ্যই, না হয় এরর দেখাবে অথবা সিস্টেম ক্র্যাশ করতে পারে। তারপরে আমরা ডেটা টাইপের প্রাথমিক আলোচনা শেষ করলাম। এখন ডেটা টাইপের যে ক্যারেক্টার অংশ আছে, এই ক্যারেক্টার ডেটা টাইপ একটি স্পেশাল, এই জন্য এটাকে আলাদাভাবে স্পেশালি আমরা এখানে আলোচনা করতেছি। দ্য ক্যারেক্টার টাইপ, দ্য ক্যারেক্টার টাইপ ইজ ইউজ টু স্টোর এ সিঙ্গেল ক্যারেক্টার। এটা মূলত ব্যবহার করা হয় কি জন্য? সিঙ্গেল ক্যারেক্টারের জন্য। যেমন এখানে দেখেন, এই যে ক্যারেক্টার টাইপের আমরা একটা ভেরিয়েবল তৈরি করছি মাইগ্রেট, এর মধ্যে আমরা স্টোর করছি একটা অক্ষর। এরপরে প্রিন্টএফ দিয়ে %c দিয়ে ওই অক্ষরটা দ্বারা কোন অক্ষরটাকে বোঝাচ্ছি সেটার ভ্যালুটাকে প্রিন্টএফ অর্থাৎ স্ক্রিনে দেখাচ্ছি। এই অল্টারনেটিভলি, ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ ASCII, যদি আপনি ASCII সাথে ফ্যামিলিয়ার বা পরিচিত হয়ে থাকেন, ইউ ক্যান ইউজ ASCII ভ্যালুস টু ডিসপ্লে সার্টেন ক্যারেক্টার্স। আপনি চাইলে ASCII ভ্যালু ব্যবহার করেও অক্ষরকে প্রদর্শন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ওই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে অক্ষরটাকে লিখতে হবে। তো ব্যাপারটা কি, এটা একটু আমরা যদি বোঝার চেষ্টা করি। দেখেন এখানে এই যে এ ভেরিয়েবল, এটা কিন্তু এ কিন্তু ক্যারেক্টার না, এ হলো ভেরিয়েবল। আর ভেরিয়েবলের ভ্যালু হলো 65, এখানে 66, এখানে 67। তারপরে প্রিন্টএফ এর মধ্যে বলতেছি কি প্রিন্ট করবা স্ক্রিনে, আমরা বলে দিচ্ছি তুমি একটা ক্যারেক্টার প্রিন্ট। তাহলে কোন ক্যারেক্টারটা প্রিন্ট করবো? এ ভ্যালুতে, এ ভেরিয়েবলে যে ভ্যালু রেখা আছে সেটার করসপন্ডিং যে ক্যারেক্টার আছে সেটাকে ASCII ভ্যালু বলা হয়। এই যে 65 নম্বর অবস্থানে ASCII একটা টেবিল আছে আর কি, এটা আপনি গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন। ওই ASCII টেবিলের মধ্যে 0 থেকে 255 পর্যন্ত এরকম একটা টেবিল আছে বিভিন্ন ক্যারেক্টারের। এই ক্যারেক্টারের মধ্যে 65তম অবস্থানে দেখবেন বড় হাতের এ আছে, তারপরে 66তম অবস্থানে দেখবেন বড় হাতের বি আছে। এইভাবে কন্টিনিউয়াসলি এটা যেতে থাকে। আবার 97তম অবস্থানে দেখবেন ছোট হাতের এ আছে, 98তম অবস্থানে ছোট হাতের বি আছে, এইভাবে চলতে থাকবে।
মানে আপনি প্রথম ভ্যালুটা আর কি মুখস্থ রাখতে পারেন যে বড় হাতের এই হলো 65তম অবস্থানে আর ছোট হাতের এই হলো 97তম অবস্থান। আপনি যদি যেমন এখানে দেখেন বড় হাতের এবিসি প্রদর্শিত হয়েছে, আপনি যদি ছোট হাতের এবিসি প্রদর্শন করতে চান জাস্ট এই মানগুলোকে চেঞ্জ করে দেন। তো প্রথম ছোট হাতের অক্ষরটা 97তম অবস্থানে আছে, মানে এটা সম্পর্কে আপনার আগে থেকেই পরিচয় থাকতে হবে, আপনি জানেন যে ওই টেবিলটা দেখে নেবেন, টেবিলটা দেখলে বুঝতে পারবেন। এখন যদি আমি রান করি এইগুলাকে আমরা একটু এখান থেকে ডিলিট করে দিলাম, এখন যদি রান করি দেখবেন এখানে ছোট হাতের এবিসি যেগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে, এই যে চলে আসছে। এটাই আর কি এখানে আলোচনা করা হয়েছে যে আমরা সিঙ্গেল ক্যারেক্টার এইভাবে চাইলে আজকে ভ্যালু দিয়ে প্রদর্শন করতে পারি। ওকে, নোটস অন ক্যারেক্টার সেটা মনে রাখতে হবে। ইফ ইউ ট্রাই টু স্টোর মোর দেন এ সিঙ্গেল ক্যারেক্টার ইট উইল অনলি প্রিন্ট দ্য লাস্ট ক্যারেক্টার। এখন আপনি এখানে পার্সেন্ট সি দ্বারা এখানে এই ব্যাপারটা এখানে যদি আমরা একটু এডিট করি, দেখেন পার্সেন্ট সি দ্বারা সবসময় একটা সিঙ্গেল ক্যারেক্টার বোঝাবে, কিন্তু আপনি কি করলেন এখানে এখানে একটা শব্দ লিখে দিলেন, শব্দ, ধরেন হ্যালো। আর সিঙ্গেল ক্যারেক্টারের জন্য এই যে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। সিঙ্গেল কোটেশন ফর সিঙ্গেল ক্যারেক্টার, একটু পরে পার্থক্যটা বুঝতে পারবেন যখন আমরা স্ট্রিং নিয়ে কথা বলবো। তো যদি আপনি একটা শব্দকে প্রদর্শন করার চেষ্টা করেন সেক্ষেত্রে কি করবো, ও শুধু সর্বশেষ যে ক্যারেক্টারটা আছে সেটাকে ডিসপ্লে করবে, কারণ পার্সন সি দ্বারা সবসময় একটা সিঙ্গেল অক্ষরকে বোঝায়। তাহলে এখন যদি আমরা রান করি, রান করলে আমরা দেখতে পাবো যে শুধু ডিসপ্লেতে ও চলে আসবে, এই যে ওটা কেন আসলো, এই যে হ্যালোর লাস্ট যে অক্ষরটা আছে সেটা। ওকে, ডোন্ট ইউজ দ্য ক্যারেক্টার টাইপ ফর স্টোরিং মাল্টিপল ক্যারেক্টার্স, এটাই বলতেছে যে আপনি ক্যারেক্টার টাইপ ব্যবহার করেন না মাল্টিপল ক্যারেক্টার্স স্টোর করার জন্য। টু স্টোর মাল্টিপল ক্যারেক্টার্স ইউজ স্ট্রিং, আপনি স্ট্রিং ব্যবহার করেন। ক্যারেক্টার টাইপ বলতে ওই যে সিঙ্গেল কোটেশনের একটা ব্যাপার, এই যে আমরা এখানে দুইটা বিষয় আছে আর কি। আমরা যদি আমরা একটু নিচে যাই আর কি তাহলে দেখবেন, এই যে দেখেন ক্যারেক্টার টাইপের জন্য আপনি এখানে সরি মানে মাল্টিপল ক্যারেক্টারের জন্য আপনি ক্যারেক্টার টাইপই ঘোষণা করলেন, কিন্তু একটু পার্থক্য আছে। আমরা এটাকে একটু জুম করে দিই, দেখেন আপনার যে একাধিক অক্ষর শব্দ বা বাক্য, সেটা এখানে দুইটা কন্ডিশন, একটা হলো অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, আগেরটা কিন্তু সিঙ্গেল কোটেশনে ছিল, অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, এটা একটা বিষয়। আর এই ক্যারেক্টার টাইপটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে এই পুরা স্ট্রিংটাকে রাখতে পারে না, এই জন্য এখানে এই যে আমরা এক জোড়া থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি এটাকে বলা হয় এরে, মানে সমজাতীয় ডেটা স্টোর করার একটা ওয়ে। এটা আমরা পরবর্তীতে এরে অংশে গিয়ে, আমাদের এখানে এরে নামে টপিক আছে অবশ্যই, যে CRS, এখানে গিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আপাতত এইটুকু জানি, সমজাতীয় ডেটা, সবাই তো ক্যারেক্টার, তাই না? এই সমজাতীয় ডেটাকে স্টোর করার জন্য অথবা শব্দ বা বাক্য নিয়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই এরে হিসেবে এই ভেরিয়েবলটাকে ঘোষণা করতে হবে। ভেরিয়েবলটা হইতে হবে এরে, এবং আপনার ভ্যালুটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। তারপরে যখন আপনি প্রদর্শন করবেন তখন পার্সেন্ট সি না দিয়ে পার্সেন্ট এস দিতে হবে। পার্সেন্ট সি দ্বারা কি বোঝায়, আমরা এটাকে যদি রান করি, এই পার্সেন্ট সি দ্বারা কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার বোঝায়, সিঙ্গেল ক্যারেক্টার। এইখানে তো আমরা সিঙ্গেল ক্যারেক্টার দেয় নাই, যার ফলে আমাদের কি হবে, আমরা যদি এটাকে রান করি তাহলে দেখবেন এখানে কি দেখাচ্ছে, বি দেখাচ্ছে, বি নামের কিছু এখানে আছে, কিছুই র্যান্ডম একটা ভ্যালু দেখাচ্ছে এখানে। কিভাবে আসলে এটাতে আমরা যাচ্ছি না। তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, পার্সেন্ট এস ব্যবহার করতে হবে। কয়েকটা বিষয় আবার বলতেছি, আমরা যদি সিঙ্গেল অক্ষর নিয়ে কাজ করতে চান সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে, শুধু ভেরিয়েবল লিখলেই হবে, এবং এখানে ফর্মটি রিসিভার হবে পার্সেন্ট সি। আর যদি আপনি শব্দ বা বাক্য নিয়ে কাজ করতে চান অবশ্যই ভ্যালুটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, এবং ভ্যালুটাকে এরে টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, অর্থাৎ ভেরিয়েবলের নাম দিয়ে এক জোড়া থার্ড ব্র্যাকেট দিতে হবে। আর আপনি যখন প্রদর্শন করবেন তখন পার্সেন্ট এস ব্যবহার করতে হবে। এই পার্থক্যগুলা মানে এই জিনিসগুলো খেয়াল রাখলেই আপনি এই অক্ষর নিয়ে কাজ করতে পারবেন। ইভেন আপনি এখানে চাইলে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিতে পারবেন, নো প্রবলেম। আমরা যদি রান করি তাহলে দেখবেন হ্যালো ওয়ার্ল্ডটাই চলে আসবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এই ছিল ক্যারেক্টার নিয়ে আলোচনা। ক্যারেক্টারে আমরা দুইটা বিষয় জানলাম, সিঙ্গেল মাল্টিপল ক্যারেক্টার বা স্ট্রিং। এই এরপর আসেন নাম্বার। নাম্বার নিয়ে আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। নাম্বারটা আমরা তিন ক্যাটাগরিতে ভাগ করতেছি, ইন্টিজার, ফ্লোট এবং ডাবল। এই তিনটার মধ্যে পার্থক্য কি, পার্থক্যটা শুধু একটু আমরা আলোচনা করি। এইখানে আচ্ছা, এখানে আমরা এখানে যাই, কোডে যাই। ধরেন আপনি যদি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চান তাহলে শুধু ইন্টিজার লিখবেন, আর যদি ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করতে চান আপনার কাছে দুইটা অপশন, একটা হলো ফ্লোট, একটা হলো ডাবল। এই দুইটাই দশমিক বিন্দু নিয়ে কাজ করে। দশমিক বিন্দু মানে ধরেন এটা লিখলাম হলো 1.23, এইটাও লিখলাম আমরা 1.23, দুইটার জন্য এটা পারফেক্ট। ওকে,
পার্থক্যটা হলো এই ফ্লটের মেমোরি সাইজ সে কতটুকু ধারণ করে। ফ্লোট কিন্তু 4 বাইট পরিমাণ জায়গা দখল করে, আর ডাবল কিন্তু 8 বাইট পরিমাণ জায়গা দখল করে। এটা একটু মাথায় রেখে কাজ করতে হবে। তো আপনার যদি দশমিক বিন্দু সহ টোটাল ডিজিটের এখানে একটা হিসাব আছে যে আমরা সাধারণত কখন ফ্লোটটা ব্যবহার করি, যখন আপনার ডিজিট লেংথটা 6 থেকে 7 ডিজিট হবে। এই দশমিক বিন্দু আছে, দশমিক বিন্দুর আগে পরে মিলায়ে, এই টান দিলাম, দশমিক বিন্দুর আগে পরে মিলায়ে সর্বোচ্চ 6 থেকে 7 ডিজিট হতে পারবে। মানে এই পর্যন্ত এটা ঠিকঠাক ভাবে কাজ করে ফ্লোট। আর ডাবলের ক্ষেত্রে হলো এটা সাধারণত 16 থেকে 17 ডিজিট আর কি। 16 থেকে 17 ডিজিট পর্যন্ত এটা কাজ করে এই ডাবল ফরম্যাটটা। তাহলে আমরা ফ্লোট কখন ব্যবহার করব? যদি দশমিক সহ সবগুলো অঙ্ক, যেমন এখানে 3টা ব্যবহার করছি, এখানে 3টা না ব্যবহার করে আপনি একদম 16-17টা বা 15-16টা অঙ্ক আপনি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে দশমিক সহ ঘর সংখ্যা যদি বেশি হয় সেই ক্ষেত্রে ডাবল, কম হলে ফ্লোট, কারণ ফ্লোটের ধারণ ক্ষমতা কম, মেমোরির সাইজ কম নাই, ডাবলের ধারণ ক্ষমতা বেশি। এই আর ইন্টিজার তো পূর্ণ সংখ্যা, এটা বুঝিনি। এই ছিল নাম্বারস। আর ডিসিমাল প্রিসিশন, এটি আমরা কথা বলে ফেললাম অলরেডি। ডেসিমাল প্রিসিশন আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে দশমিকের পরে হুম, এইটা ওকে। তারপরে আসেন, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে ধরেন আমরা এখানে একটু যাই, এখানে যদি কোডটাকে একটু, এটাকে কিসে নিয়ে যাব, ফ্লোটে নিয়ে গেল। ফ্লোটে গিয়ে ধরেন এখানে একটা ভেরিয়েবল এ লিখলাম এবং এর মধ্যে আমরা 2.0 রাখলাম। ওকে, এইবার এ ভেরিয়েবলের মানটা আমরা দেখাতে যাচ্ছি। এটা পরবর্তীতে গিয়ে আরো বেশি কাজে লাগবে, যখন একটু বড় প্রোগ্রাম বা কোনো গাণিতিক সমস্যা আমরা সমাধান করব, সেখানে গিয়ে এই জিনিসটা কাজে লাগবে। তো এটাকে যদি আমি রান করি কি দাঁড়ায়, দেখেন বিষয়টা কি যেটা দেখাতে যাচ্ছি, আমরা কিন্তু এখানে 2.0 দিছি, কিন্তু সে কি দেখাচ্ছে 2.00000। তার মানে ফ্লট লিখলে নর্মালি এটা যদি আমরা 2 করে দিই, তাহলেও দেখেন কি ফলাফলটা আসে। এই যে দেখেন এই 2টাকে সে, আমরা প্রিন্ট কে বলতেছি তুমি একটা ভগ্নাংশ সংখ্যা প্রদর্শন করো, কিন্তু সে তো পাইছে একটা পূর্ণ সংখ্যা, ফলে এটাকে ভগ্নাংশ বানাইতে গিয়ে দশমিকের পরে 6টা ঘর দিছে। এটা নর্মালি ফ্লট লিখলে পার্সেন্ট এফ দিয়ে যখন আমরা প্রদর্শন করি, দশমিকের পরে বাই ডিফল্ট সে 6টা ঘর প্রদর্শন করে। যদি কোনো কিছু না থাকে সে জিরো বসায়। এটা এই কাজটা এখানে ঘটছে। যদি ওর পরে দশমিকের পরে 6টা ঘর সে না পায়, যেমন 2.9 দিলাম, তাহলে দেখবেন 9 এর পরে আরো 5টা জিরো বসায় দেবে। এই যারা 5টা জিরো বসাই দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দশমিকের পরের ঘরগুলোকে চাইলে নিয়ন্ত্রণ করতে পারি। ধরেন আপনি দশমিকের পরে 2 ঘর দেখাবেন, সেক্ষেত্রে আপনাকে এই যে পার্সেন্টের পরে 0.2 লিখতে হবে। দশমিকের পরে 2 ঘর, তাহলে যে এখানে 2 লিখছেন, যে 0.2 যে লিখছেন, আপনার দশমিকের পরে 2 ঘর দেখাবে। যদি এখানে 3 লেখেন তাহলে 3 ঘর দেখাবে, যদি 1 লেখেন 1 ঘর দেখাবে, এইভাবে। আমরা যদি এখানে 2 দিই এবং পার্থক্যটা দেখি, এই যে দেখেন দশমিকের পরে কিন্তু 2 ঘর দেখাচ্ছে। এটা অনেক সময় ক্যালকুলেশনের ক্ষেত্রে গিয়ে আমাদের কাজে লাগে। ওই যে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, এগুলাই যে টাইপ কনভার্সনে গিয়ে আমরা আলোচনা করতেছি, এই হলো ডেসিমাল প্রিসিশনের ব্যাপার। আর মেমোরি সাইজের কথাও আমরা অলরেডি বলে ফেলছি, কোনটার সাইজ কত। তো আপনি চাইলে এই সাইজ অফ অপারেটরের সাহায্যে কোনটার সাইজ কত সেটাকে আপনার কম্পিউটারে এগুলার সাইজ কত সেটা আপনি দেখতে পারবেন। আপনার নিজস্ব ইয়েতে যাবেন, ধরেন কোড ব্লকসে যাবেন, যার পরে কিটা লিখবেন, এই যে সাইজ অফ অপারেটরের সাহায্যে এখানে আমরা দেখেন মাই ইন্টিজার নামে একটা ভেরিয়েবল তৈরি করছি। তো মাই ইন্টিজার কোন টাইপের? ইন্টিজার টাইপের। মাই ইন্টিজার টাইপের ভেরিয়েবল মানে হলো ইন্টিজারের সাইজটা আসলে। তাহলে আমরা এখানে বলছি সাইজ অফ মাই ইন্টিজার, তাহলে ইন্টিজারের সাইজটা কত। আর এই সাইজটা দেখানোর জন্য এখানে আমরা একটা নতুন ফরম্যাট স্পেসিফায়ার দেখতে পাচ্ছি। সাধারণত সাইজ প্রদর্শনের জন্য এটা ব্যবহার করা হয়। এটা হলো লং আনসাইন্ড বোঝায়, লং আনসাইন্ড, আনসাইন্ড যে আনসাইন্ড আকারে দেখাবে ফলাফলটা, এই জন্য এখানে লং আনসাইন্ড দেখাচ্ছে। এটা না, আমাদের মূল উদ্দেশ্য হলো এটা যে সাইজটা কত দেখাচ্ছে। দেখেন তাহলে ইন্টিজারের সাইজ প্রথমেই আছে আমাদের মাই ইন্টিজার। মাই ইন্টিজারের যে সাইজ অফ মাই ইন্টিজার প্রথম প্রিন্টে, তাহলে প্রথমে কি দেখাচ্ছে 4, তার মানে ইন্টিজারের সাইজ 4। পরেরটা হলো ফ্লটেরও 4। ডাবল, ডাবলে হলো 8 ক্যারেক্টারের জন্য 1। মানে আমরা এইভাবে চাইলে যাচাই করে দেখতে পারি যে আমাদের ডেটা টাইপগুলোর সাইজ আসলে কত প্রতিটা ভেরিয়েবলের।
ওকে, তারপরে তারা রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বলতেছে। এই ধরনের ক্যালকুলেশন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। এখন এই যে টাইপ কনভার্সন, এইখানে একটা ব্যাপার আছে। টাইপ কনভার্সন ব্যাপারটা দেখেন, এই জায়গায় খেয়াল করে দেখেন, আমরা 5 কে 2 দিয়ে ভাগ করতেছি। সামের মানটা কি? সামের মানটা কি? 5 কে 2 দিয়ে ভাগ করার পর যে ফলাফল, এখন 5 কে 2 দিয়ে ভাগ করলে ফলাফল কত আসে? 2.5 আসে। কিন্তু আমরা ফলাফলে কি দেখতে পাচ্ছি? ফলাফলে শুধু 2 দেখতে পাচ্ছি। কেন 0.5 দেখতে পাচ্ছি না? এখানে কারণটা হলো দুইটা কারণ। একটা হলো এই যে দেখেন আপনার ডেটা টাইপ কি? ইন্টিজার। তাহলে আপনি যেহেতু সামে বলছেন যে সাম নামক ভেরিয়েবলটা শুধুমাত্র ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারে, ফলে এখানে ফলাফল যাই আসুক না কেন, ও স্টোর করবে ও স্টোর করবে শুধু পূর্ণ সংখ্যাটা। কারণ বলেই দিছি আমরা যে এর মধ্যে তুমি ইন্টিজার ছাড়া অন্য কিছু রাখতে পারো। এখানে আপনি 2 পয়েন্ট যতই দেন, ও শুধু 2টাকে নেবে, বা 3 পয়েন্ট সামথিং, তাহলে শুধু 3টাকে নেবে। তার মানে সামের মধ্যে আছেই 2, এখানে 2.5 স্টোরই হয় নাই, ফলে এখানে আসে। সো আপনি একটা কাজ, আপনি এই চিন্তা করতে পারেন যে ঠিক আছে, তাহলে আমরা এটাকে ফ্লোট করে দিই। এটাকে ফ্লোট করে দিই, ফ্লোট করে দিলে সামের মধ্যে কত জমা হবে? এখন কিন্তু 2.5ই জমা হতে পারে। এখানেও আবার একটা কাহিনী আছে। কাহিনী হলো কি, ধরেন আপনি এটা পার্সেন্ট অ্যাপ দিলেন, দিয়ে রান করেন, রান করলেন, দেখেন কি আসছে। কি একটা খটকা লাগলো, ঝামেলা লেগে গেল। ঝামেলাটা কি, যে আমি যে ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলটা ফ্লোট টাইপ, তার মানে সে তো ফ্লোট স্টোর করতে পারে। এবং আমরা প্রিন্টএফ ফাংশনকেও নির্দেশ দিছি যে তুমি একটা পার্সেন্ট এফ, অর্থাৎ ফ্লোট টাইপের ভ্যালু স্ক্রিনে প্রদর্শন করো। কার ভ্যালু? সামের ভ্যালু। তাহলে তো এখানে 2.5 আসার কথা ছিল, কিন্তু কেন আসলো না? কারণ হলো, আপনি এই যে এখানে যে সংখ্যাগুলো ব্যবহার করছেন, এটা কম্পাইলার এইভাবে ধরে নেয় যে যদি পূর্ণ সংখ্যার মধ্যে আপনি অপারেশন করেন, তাহলে ফলাফলটা পূর্ণ সংখ্যা আকারেই আসবে। তার মানে 5 কে 2 দিয়ে ভাগ করে আপনি পাইছেন আসলে 2। যখন আপনি পার্সেন্ট অ্যাপ দিয়ে প্রদর্শন করতেছেন, তখন তার নিজস্ব টেকনিক অনুসারে 2.0000 বসাই দিচ্ছে। তাহলে তো এটা একটা সমস্যা হয়ে গেল, আমরা অ্যাকচুয়াল ফলাফলটা কিভাবে? সেই ক্ষেত্রে নিয়ম হলো, আপনার এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যাই থাকুক, সেটা সমস্যা নাই। আপনি এটাকে এই যে ডেটাগুলো পাচ্ছেন, এটা এইভাবে ফ্লট লিখে দিতে হবে। প্যারেনথিসিস এর মধ্যে ফ্লট লিখে দিতে হবে, যে এখানে ফলাফলটা কাউন্ট হবে ফ্লটে। তাহলে এখন যদি আমরা রান করি, দেখবেন 2.5 আসার কথা। দেখি কি আসে। এই যে আসছে, কিন্তু 2.5 আসছে। আচ্ছা, তার মানে এইভাবে আপনাকে ফ্লটটা লিখে দিতে হবে আর কি। ওকে, আরেকটা ওয়ে হলো, এই যে আপনি যে সংখ্যাগুলো ব্যবহার করতেছেন, এই সংখ্যাটাকেই যদি ফ্লট বানাই দেন, তাহলেও আপনার ফলাফলটা 2.5 আসার কথা। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে 2 দিয়ে ডিভিশন না করে 2.0 দিয়ে ভাগ করেন। 2.0 দিয়ে ভাগ করলেন, এবার রান করলাম, এই যে দেখেন 2.5 আসছে। তাহলে আপনার কাছে দুইটা অপশন, একটা হলো আপনি কাজ করবেন পূর্ণ সংখ্যা নিয়েই, কিন্তু আপনার এক্সপেকটেশন হলো ভগ্নাংশ সংখ্যা আসার সম্ভাবনা আছে, বা আপনি ভগ্নাংশ আকারে ডিসপ্লে করতে যাচ্ছেন। তাহলে আপনার কাছে দুইটা অপশন, একটা হলো সংখ্যাটাকেই আপনি ফ্লট বানাই দিবেন। যেমন এখানে তো পূর্ণ সংখ্যাই ছিল, কিন্তু মান তো চেঞ্জ হয়ে যাবে। 2টাকে তো 2ই রাখতে হবে, এই জন্য এটাকে 0.0 দিয়ে আমরা 2কে 2ই রাখলাম, ভগ্নাংশ বানাই দিবেন। অথবা এইখানে আলাদাভাবে এই যে প্যারেনথিসিস চিহ্নের মধ্যে ফ্লট কথাটা লিখে দিবেন। তাহলে কি হবে, সে এটাকে এইখানে যে মান আসবে সেটাকে ফ্লোটে কনভার্ট করে নিবে। অ্যান্ড ইভেন ইউ ইউজ ইন ইন্টিজার, আপনি কিন্তু এই ক্ষেত্রেও ফ্লোট মানই পাবেন। এটা যদিও ডিসপ্লে থেকেই আসে, আমরা নর্মালি বুঝি, আসলে আলাদাভাবে এখানে বোঝার কিছু নেই। পার্সেন্টেজ দিলে এমনিতেই 2.000 আসবে। এই ছিল ব্যাপার আর কি। টাইপ কনভার্সনের দুইটা ব্যাপার আছে, একটা হলো ইমপ্লিসিট আর একটা হলো এক্সপ্লিসিট। একটা হলো অটোমেটিক টাইপ কনভার্সন হয়। অটোমেটিক টাইপ কনভার্সন যেমন আমরা একটু আগে দেখলাম, ধরেন একদম প্রথম দিকে যদি এইখানে, তাহলে এইখানে আসার অ্যাকচুয়াল ফলাফল আসছিল 2.5, কিন্তু যেহেতু এটা ইন্টিজার ডেটা টাইপ, এই জন্য এটা শুধু 2টাকে কাউন্ট করছে। তার মানে কি, টাইপটা কনভার্ট হয়ে গেছে। 2.5টা স্টোর হয়েছে 2তে গিয়ে, ইন্টিজার টাইপের হওয়ার জন্য। তাহলে এটাকে টাইপ কনভার্সন বলতেছি আমরা। এটা দুই ধরনের হতে পারে, ইমপ্লিসিট কনভার্সন আর একটা হলো এক্সপ্লিসিট কনভার্সন বা ম্যানুয়ালি। ইমপ্লিসিট কনভার্সন যেটা আমরা মাত্রই দেখলাম, অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। আর এক্সপ্লিসিট হলো আমরা জোর করে করছি আর কি, যে যেরকম ম্যানুয়াল কনভার্সন ইন্টিজার টু ফ্লোট।
এই যে ইন্টিজার গুলা এদেরকে আমরা কি করলাম, এই ফ্লট লিখে দিয়ে এটাকে ফ্লটে কনভার্ট করে দিলাম, ম্যানুয়ালি করলাম। এই ছিল আমাদের ডেটা টাইপ অংশ আলোচনা।